এই দেখো মমতা, এখন আমি অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। এই বুকের মাঝে সেই যন্ত্রণাটাও কোথায় যেন মিলিয়ে গেছে। কথা বলতেও আমার আর কষ্ট হচ্ছে না গো। তবুও ডাক্তারবাবু বলেছে তোমাকে বেশি কথা না বলতে। আহা, তোমরা অযথাই ভাবছো কেন বলো তো মমতা? এ দেখে নিও, আর আমার কিচ্ছু হবে না। ধ্রুব আমায় এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। এই 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 জানো মমতা, জানো? হ্যাঁ বলো। আমি জানতাম ধ্রুব আমাদের কখনোই নিরাশ করবে না। ধ্রুব যে আমাদের স্বপ্নের আমাদের একমাত্র ধ্রুব তারা। ধ্রুবর বিয়েতে তুমি খুব খুশি হয়েছো তাই না? এ খুশি নয় গো, শুধু খুশি নয়, এ আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। মৃত্যুর পূর্বে পিতার কর্তব্যে আমি একটা অন্তত পালন করতে পেরেছি। তাই তো আমার মৃত্যুর জন্য আর ভয় পাই না। ছি ছি ছি, অমন অলক্ষণে কথা বলতে নেই গো, অমন অলক্ষণে কথা বলতে নেই। ভেবো না মমতা, ভেবো না, এত সহজে আমি মরবো না। কারণ তোমার এই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসার বন্ধন ছিন্ন করে ওই যমরাজ আমাকে তোমার কাছ থেকে এত সহজে কেড়ে নিতে পারে। তাই যেন হয় গো, তাই যেন হয়। আমি ঈশ্বরের কাছে শুধু কায় মনোবাক্যে প্রার্থনা করি, আমি যেন সীমন্তে সিঁদুর নিয়ে অক্ষয় হয়ে স্বর্গ লাভ করতে পারি। তা বললে কি হয় মমতা, তা বললে কি হয়? এই জীবন রঙ্গমঞ্চে যে আগে প্রস্থান করেছে, প্রবেশ করেছে, প্রস্থানের পথটা যে তার জন্য আগে খোলা থাকে। ওসব কথা থাক, এখন তুমি ঘুমাবে। এসো তো, এসো। আজ দুবার ফুলসজ্জা, কিন্তু সে যদি এসে দেখে যে এত রাত অবধি তুমি না ঘুমিয়ে জেগে আছো, তাহলে হয়তো সে বলবে। এ কি বাবা, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এখনো জেগে আছেন? এত রাত পর্যন্ত আপনি ঘুমাতে যাননি? এখন অসুস্থ কোথায় রে ধ্রুব? এখন তো আমি পুরোপুরি সুস্থ হয়ে না, আপনি সুস্থ নন। আপনি শারীরিক দিক দিয়ে সুস্থ, মনের দিক দিয়ে আপনি সুস্থ নন। তাই বলছিলাম আপনি বাড়িতে যান। মা, তুমি এক কাজ করো, বাবার ওই ছেলে মানুষই বাদ দাও। তুমি এক কাজ করো, তুমি বাবাকে নিয়ে তুমি উপরে যাও, আমি তোমার বৌমাকে এক্ষুনি পাঠিয়ে। না ধ্রুব না, আজ তোদের ফুলসজ্জা বাবা, আজ তোদের দুজনের কাছে অনেক কর্তব্য। মা। হ্যাঁ, সেই কর্তব্যই ফাঁকি দিলে তোরা স্বামী স্ত্রী কখনো দাম্পত্য জীবন সুখের হয় না বাবা। তুই তোর বাবার জন্য ভাবিস না, আমি তো আছি তোর বাবার জন্য। তুই যা বাবা, তুই যা, বৌমা হয়তো তোর জন্য অপেক্ষা করে বসে আছে। বেশ, যা। তাহলে তাই হোক মা, তাই হোক। আমি নতুন জীবনের পথে পা বাড়ালাম। হ্যাঁ বাবা, যা। এই যে তুমি এখানে? হ্যাঁ, কি হলো? আর আমি সারা বাড়ি মই খুঁজে বেড়াচ্ছি। কেন 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 আমাদের কেন? আজকের দিনে তোমার প্রয়োজনটা সবচেয়ে বেশি গো পর্দা। আমার প্রয়োজন বেশি কেন? কি হয়েছে? কি জন্য? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হ্যাঁ। তোমাকেই তো খুঁজে বেড়াচ্ছি। এই তো কিছুক্ষণ আগে হ্যাঁ। একটা বউ তোমাকে খুঁজে বেড়াচ্ছে। বউ? হ্যাঁ, কপালে চাঁদের মতো সিঁদুরের টিপ, স্মৃতিতে সিঁদুর, কপালে মাথায় ঘোমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। এত রাতে কে ধ্রুবর সাথে দেখা করতে চাই রে রামু? আরে কাদের বউ কিছু জেনেছিস? কি করে জানবো গিন্নিমা, কি করে জানবো? এই নিয়েই তো মেয়ে দাদা বাবু আর ছোট দাদা বাবু তর্ক। কি মেয়ে দাদা বাবু বলছেন। কি বলছে? কি বলেছে? অসম্ভব। এত রাত্রি আমার কোনো মহিলার সঙ্গে আমার দাদা দেখা হবে না। আহা, এত মাথা গরম করছিস কেন? মেয়েটি কে, কোথা থেকে বা এসেছে? আমি তা কেমন করে জানবো? ওই জিজ্ঞাসা করলে বলছে আপনার দাদাকে একবার ডেকে দিন, তার সঙ্গে আমার জরুরি দরকার আছে। জরুরি দরকার? আমার সঙ্গে? আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আর দাদার সঙ্গে দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা? আমি তো তাকে বাড়ির ভেতরে নিয়ে চলে এসেছি। তুই নিয়ে এসেছিস মানে? তুই তাকে বাড়ির ভেতরে নিয়ে এসেছিস কেন? না নিয়ে এসে কোনো উপায় ছিল না মেজদা। সে আমার হাত দুটি ধরে বললো। কি বললো? সে বললো তুমি আমার ভাইয়ের মতো, হ্যাঁ। আমি তোমাকে অনুরোধ করছি তোমার দাদার সঙ্গে একটিবার শুধু দেখা করিয়ে দাও। ভুল করেছিস। কিন্তু আমার কোনো উপায় ছিল না, তার সঙ্গে দেখা না হলে তার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ বর্দা, হ্যাঁ। তাই তো আমি তার আদেশ উপেক্ষা করতে আমি একেবারে তাকে বাড়ির ভেতরে নিয়ে চলে এসেছি। কিন্তু আমি জানতে চাই নক্ষত্র, ওই মেয়েটা কে? ওই মেয়েটা কে? হ্যাঁ, কে কে? কি বকুল, তুমি? ঈশ্বর, এ
তুমি আমাকে কি দেখালে ঠাকুর? তুমি আমাকে কি দেখালে? কেন দেখালে? বলো কেন কেন কেন? ওগো একবার তুমি সত্যি করে বলো না, তোমার কি সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে? আমি তো সেই কত দূর থেকে অন্ধ বিশ্বাস নিয়ে ছুটতে ছুটতে তোমার কাছে এসেছি, সত্যিই কি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ দাদার বিয়ে হয়ে গেছে, আজই তার ফুলসজ্জা। ফুলসজ্জা? হ্যাঁ, ফুলসজ্জা। কেন এসেছো বকুল? তুমি কেন আমার কাছে ছুটে এসেছো? যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আর কোনোদিন কখনো তুমি আমার কাছে আসবে না। দাঁড়া ধ্রুব, আমি জানতে চাই ওই মেয়েটার সঙ্গে তোর কিসের সম্পর্ক? বাবা, কিসের জন্য তোর সঙ্গে প্রয়োজন? বাবা, আর কেন এবার তুই এত রাতে ওকে চলে যেতে বলছিস? বাবা, দেরি করছিস কেন? আমার কথাটার উত্তর দে। বল বল, তোর সঙ্গে কিসের সম্পর্ক বল? বলো বলো দাদা বাবু বলো। বাহ, রামুদা, আচ্ছা, এই মেয়েটাকে নিয়ে তোমাদের এত কৌতূহল জানতে পারি কি? কারণ নিশ্চয় একটা আছে, নইলে এই ভদ্র মহিলা বা তারা তুমি দেখা করতে আসুন কেন? বলো দাদা বলো, তুমি কি এই ভদ্র মহিলাকে চিনতে পারছো না? ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক তুমি বলো? ওর সঙ্গে আমার বলো দাদা বলো। চাকরানি, চাকরানি। হ্যাঁ গো বাবু মশাইরা, আমি ওর চাকরানি। বাবু যখন আমাদের ওখানে থাকতেন তখন না আমি বাবু মশাইয়ের সব কাজ করে দিতাম। চাকরানি যদি, তাহলে দুবর বিয়ের কথা শুনে তুমি এমন হাহাকার করে উঠলে কেন? দুঃখে মাগো, দুঃখে তুমি আমাকে মা বললে। ডাকলাম। কিন্তু দুঃখটা তোমার কি সেটা খুলে বলো। বাবু যখন আমাকে বলেছিল, যখন ওখানে থাকতো, এই বকুল যখন আমার বিয়ে হবে বকুল। তখন খুব ঘটা করে শঙ্করধ্বনি অনুধ্বনি দেবে, তাই তো নিজের অজান্তে বকুল। বাবুর বিয়ে হয়ে গেছে বলে না, বকুল না। দুঃখে যে আমি আর নিজেকে সামলাতে পারিনি। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে ওই দাদা ফুলসজ্জাটা একবারে মাটি হয়ে যাবে। তুমি এখান থেকে যেতে পারো। এই রাতে উনি কোথায় যাবেন? ও ও তাই তো, একটা মেয়ে মানুষ এত রাতে বাইরে বেরোলে বিপদে পড়তে পারে। ঠিকই কথা তো। এত রাতে একা মেয়ে ছেলে কোথায় যাবে? বাবা। তার চেয়ে আজ রাতে এখানে থেকে যাক, সকাল না হয়। বাবা, না না, দয়া করে আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না। আমি যে অনেক আশা নিয়ে আপনাদের এখানে এসেছি। বকুল, হ্যাঁ গো বাবু মশাইরা, হ্যাঁ, এখানে আমি সারাটা জীবন চাকরানি সেজে থাকবো। আপনারা আমাকে যা বলবেন আমি তাই শুনবো, আপনারা আমাকে যা খেতে দেবেন আমি তাই খাবো। শুধু দয়া করে আপনাদের সকলের কাছে হাত জোড় করে বলছি, আপনাদের বাড়ির এক কোণে আমাকে একটুখানি আশ্রয় দিন, একটুখানি আশ্রয়। অসম্ভব, ওই দুজন কাজের লোক রাখার মতো আমাদের বিলাসিতা মানায় না। না বাবু না, এর জন্য আপনাকে আমাদের কোনো মাইনে দিতে হবে না। কিন্তু পেটে তো কিছু দিতে হবে, আর তার জন্য একটা মিনিমাম খরচ আছে। অর্ঘ, আমার মনে হয় দাদা এর কোনো অসৎ উদ্দেশ্য আছে, তাই বিনা মাইনেতে এ বাড়িতে থাকতে চাইছে। না মেজদা, না জেনে শুনে একটা ভদ্র মহিলার সম্বন্ধে কুমন্তব্য করা উচিত নয়। প্লিজ প্লিজ নক্ষত্র, তুই চুপ কর, চুপ কর। আর আমি সহ্য করতে পারছি না রে ভাই। বকুল, 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 আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করছি বকুল, তুমি এখনই এই মুহূর্তে এখান থেকে চলে যাও বকুল। আর কোনোদিন এখানে কোনো আশা নেই। তোমার আমার অতীতের যা সম্পর্ক ছিল আর সব শেষ হয়ে গেছে বকুল। যাও যাও বকুল, তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। না, ওকে চলে যেতে হবে না, ও কিন্তু এ বাড়িতেই থাকবে। বাবা, বাবা, কোনো কিন্তু নয় অর্ঘ, ওর জন্য খাওয়া খরচে যে টাকাটা খরচা হবে সেটা তোর মাইনে থেকে কাটা যাবে। বাবা। আর আর উদ্দেশ্য কি মহৎ তার বিচার করব আমি। বাবা, এই যে ভদ্র মহোদয়গণ, এবার দয়া করে আপনাদের বিচার সভাটা বন্ধ করবেন কি? বৌমা তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি তখন থেকে একটা চাকরানিকে নিয়ে আপনারা যেভাবে বাড়াবাড়ি করছেন তাতে মনে হচ্ছে আপনার ছেলের বিয়ের আনন্দ থেকে এই চাকরানি পাওয়ার আনন্দটা আপনাদের কাছে অনেক বড় হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে আত্মীয় স্বজন সবাই রয়েছে, শুনতে পাবে। শুনতে পারবে তো আমার কি? বেটি, তুমি
কি ভুলে গেছো যে আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি সারা রাত ধরে আমি ওই ফুলসজ্জা করে অপেক্ষা করে বসে থাকবো? বৌমা, তুমি তোমার সবার ঘরে যাও, ধ্রুব একটু পরেই যাচ্ছে। না, ধ্রুব এক্ষুনি আমার সঙ্গে যাবে। কে কে বললো বৌমনি? তুমি স্বামীর মুখে নাম ডাকলে? কেন? স্বামীর নাম মুখে আনলে কি মুখে ফসকা পড়ে যায়? ফসকা হয়তো পড়ে না বৌমা, কিন্তু নাম ধরে ডাকলে স্বামীকে অসম্মান করা হয়। তুমি কি জানো যে মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা? মা দেবতা? দেবতা হবে ওইসব গাইয়া মূর্খ মেয়ের দলের কাছে। আমি শিক্ষিত শহরের মেয়ে, আর শহরের মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। বাবা বাবা বাহ, চমৎকার চমৎকার। তোমাদের শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে বোধহয় তোমাদের রুচির শিক্ষাটাও পাল্টে ফেলেছো। তাই তো তোমাদের মতো অসংখ্য উচ্চ শিক্ষিতায় উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর বাবা। চাকরানি। বাবা আপনি চুপ করুন বাবা। জানিস জানিস রে ধ্রুব, জানিস বাবা মৃত্যু শয্যায় শুয়ে আমি তো অনেক স্বপ্ন দেখতাম রে ধ্রুব। আমার ধ্রুবর বিয়ে হবে, মনের মতো বৌমা আনবো, কিন্তু 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 তুই যাকে বৌমা করে নিয়ে আসলি সে সে আসলে বৌমা নয়, বাবা। সে একটা বোমা, সে একটা বোমা, সে একটা বোমা। বাবা আপনি শান্ত হন বাবা, আপনি এত শান্ত হন। বড় অপমান! সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না মা, নিজেকে আদায় করে নিতে হয়। আশা করি সম্মান দেয়া বা নেয়ার এবার থেকে তুমি যথেষ্ট সচেতন থাকবে। মা, মা, কি? মা গো। আমাকে এভাবে অপমান করার কারণটা কি? ওই সব কিছু অনর্থের মনে হচ্ছে ওই চাকরানিটা। অর্ঘ আমি তোমায় এখনো বলে দিচ্ছি দাদা, ওই চাকরিটাকে এ বাড়ি থেকে তাড়াও, নাহলে কিন্তু এই সংসারে অশান্তির ঝড় বইবে। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে গেলাম। এই 10 মিনিটের মধ্যে তুমি যদি আমার রুমে না আসো, তাহলে তোমার বাবার সাথ করে আনা বৌমা সত্যিকারের বোমা হয়ে ফেটে পড়বে। তুমি শুধু চুপ করে থাকবে, কোনো কথাই কিছু বলবে না। বলার ভাষা আজ আমার হারিয়ে গেছে রে ভাই। কর্তব্যের শেষে রুদ্ধ হয়ে গেছি আমার বাক শক্তি। তাই তো আজ আমার বাবা মন না বলার অব্যক্ত বেদনা শুধু শুধু ডুকরে ডুকরে কাঁদছে। বাবু যাও, বাবু যাও, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও। বকুল তুমি এ কথা বলছো বকুল? আমিও বলছি পর্দাদা বাবু, তুমি ফুলসজ্জার ঘরে যাও, নাইলে হয়তো বৌদি আবার রেগে উঠবে, আবার হয়তো তোমাকে অপমান করবে। তুমি আর দেরি করো না পর্দাদা বাবু, তুমি ফুলসজ্জার ঘরে যাও। অসম্ভব। তুমি ফুলসজ্জার ঘরে যাও। অসম্ভব অসম্ভব। যার মনের সঙ্গে কারোর মনে মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানান, সেই একটা নষ্ট চরিত্রের মেয়ের সঙ্গে ফুলসজ্জা করতে যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। তোমার জীবনে এই মহা সমস্যার কথা আর কেউ না জানলেও আমি জানি। অর্ঘ তাই তোমাকে আমি অনুরোধ করছি, তুমি নিজেই সিদ্ধান্ত নাও কাকে তুমি আপন করে নেবে, ওই অগ্নি সাক্ষী স্ত্রীকে, ভালোবাসার নক্ষত্র। সিঁদুরকে। ওরে নক্ষত্র, তোকে আমি কেমন করে বোঝাই রে ভাই, ওই অগ্নিসাক্ষী স্ত্রীর চেয়ে আমার কাছে এই ভালোবাসার সিঁদুরের মূল্য যে অনেক অনেক বেশি। ওগো তুমি চুপ করো, চুপ করো। বকুল বকুল, আমি মহা অন্যায় করেছি বকুল। নির্মম নিষ্ঠুরের মতো আমি তোমার ভালোবাসাকে দু পায়ে খুন করেছি। তুমি আমায় অভিশাপ দাও বকুল, তুমি আমায় অভিশাপ দাও। বলো না, এমন কথা যে আজকের দিনে বলতে নেই গো। আজ যে তোমার ফুলসজ্জা, পাশের ঘরে তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে। যাও, কে? তুমি কে? তোমার স্ত্রীর কাছে কে? যাও। ওই মেয়েটা না। আচ্ছা আচ্ছা বকুল, তুমি কি গো
নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার এতটুকু বিবেক না? আমি যে তোমার স্ত্রী গো, তাই তো স্বামীর ভালো মন্দ খেয়াল রাখা একজন স্ত্রীর যে কর্তব্য তুমি ভেবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার আমার সম্পর্কে কথা ওই ঈশ্বর ছাড়া এ বাড়ির কেউ জানবে না। আমি আজীবন তোমার কাছে তোমার চাকরানি হয়েই থেকে যাব। বকুল, না বকুল না, তোমাকে ছেড়ে আমি ওই মেয়েটার কাছে আমি কিছুতেই যেতে পারবো না। ওগো ওগো আমার মাথার দিব্যি, আমি তোমার তুমি যাও, তুমি যাও। বেশ, তবে তাই হোক বকুল, তোমার চোখের জল দিয়ে লেখা হোক নতুন ইতিহাস, তোমার ব্যক্ত জীবনের হাহাকার হোক আমার আমার ফুলশয্যা উপহার, আর তোমার বুক ফাটা কান্না হোক ওগো আমার আমার ফুলশয্যার সানাই। ওগো সুখ যদি এসেছিল কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। ভেঙে গেছে ঘর, হলাম যা যাব, ভেঙে গেছে ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি পেলাম প্রতিদানে। সুখ যদি এসেছিলে কেন চলে গেলে, কোন জনমের তুমি প্রতিশোধ নিলে। চলে যাও। ওগো ঈশ্বর, আমার এই জীবনটা নিয়ে তুমি কি খেলা খেললে ঠাকুর? এত দুঃখ যদি তুমি আমার জীবনে দেবে, তাহলে কেন কেন দিয়েছিলে তুমি সুখের হাত জানে? বলো না কেন কেন কেন? এই কি আমি কাঁদছি কেন? না না, এটা তো আমার শ্বশুরের ভিটে, স্বর্গ সমান শ্বশুরের ভিটে চোখের জল ফেললে সেই শ্বশুরের ভিটে যে অমঙ্গল হবে কেউ না জানুক, ওই স্বয়ং ঈশ্বর তো জানে এ বাড়ির সাথে আমার কিসের সম্পর্ক। ওগো ঈশ্বর, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি ঠাকুর, যত দুঃখ তুমি দেবে আমাকে দাও, তুমি শুধু আমাকে সহ্য করার ক্ষমতা দাও, সহ্য করার ক্ষমতা দাও, সহ্য করার ক্ষমতা দাও। বকুল, কোথায় গেলি রে মা? আমি যে ভেতর থেকে তোর স্পষ্ট কণ্ঠস্বর শুনতে পেলাম, তবে কি আমায় আসতে দেখে বকুল কাছে কোথাও লুকিয়ে পড়েছে? আমি বরং এইখানটাতে একটু চুপ করে বসি। একটু পরেই বকুল হয়তো এসে গোলা জড়িয়ে ধরে বলবে, বাবা বাবা একা একা এখানে বসে বসে কি ভাবছো বাবা? বকুল, মা আমার। দিদি কোথায় দিদি? না মানে বাবা আমার বড় ভুল হয়ে গেছে রে মা। এই বকুলের কথা ভাবতে ভাবতে আমার বাহ্যিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি। তাই ওই শয়নে স্বপনে
সব সময় আমি ওই বকুলের কথাই চিন্তা করি রে মা। বাবা চোখের সামনে যে ভেসে উঠছে বকুলের মনির মুখখানা। অযথাই তুমি দিদির কথা ভাবছো বাবা। অযথা নয় রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল সমস্ত কিছু আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। মেয়েটা যে কেমন আছে, কিভাবে আছে, একমাত্র ঈশ্বরই জানেন রে মা। আমি বলছি বাবা, দিদি নিশ্চয়ই খুব ভালো আছে। তার শ্বশুর বাড়ির লোকে না তাদেরকে নিশ্চয়ই মেনে নিয়েছে। তা না হলে সে কবেই তো দিদি এখানে চলে আসতো। তুই বলছিস মা বকুল ভালো আছে? ওকে ওর শ্বশুর বাড়ির লোকজন যথাযোগ্য মর্যাদায় বরণ করে নিয়েছে তো। এই আমার কি মনে হয় জানিস, হিন্দুকেরা হয়তো মিথ্যা করে ধ্রুবর নামে অপবাদ রটিয়েছে। এই তুই কিন্তু মা নিমাইয়ের ওকে বেশি করে বলবি। নিমাইয়ের কি দোষ বাবা? ও যা শুনেছে সেটাই তো বলেছে। হ্যাঁ ঠিকই তো, নিমাই যা শুনেছে তাই তো বলেছে। তাহলে ওর কোনো দোষ নেই মা। আমি বরং এক কাজ করি, একবার আমি বকুলকে আমার আজই দেখে আসি। আজই যাবে বাবা? হ্যাঁ হ্যাঁ রে মা, হ্যাঁ। কতদিন মেয়েটাকে আমি দেখিনি, মনটা আমার বড় ছটফট করছিল মা। তাছাড়া মেয়েটা আমাকে একসঙ্গে এই বাপের বাড়িতে আনতে হয়। আমি বরং এখনই। কি হলো বাবা? শ্বশুর বাড়ি যাবার সময় বকুলকে আমি কোনো কিছুই দিতে পারিনি। আর আজকে যদি ওর জন্য একখানা শাড়ি বাবা। আর ধ্রুবর জন্য একটা চোস্তা পাঞ্জাবি নিয়ে যেতে না পারি, তাহলে যে আমি ভীষণ ওদের কাছে ছোট হয়ে যাবো রে মা। অথচ আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি। বাবা এক কাজ করলে হয় না? মায়ের ওই সোনার বালা দুটো বিক্রি করলে হয় না? নারী যাবো না, ওভাবে তাড়নায় তোর মায়ের সমস্ত কিছু আমি বিক্রি করে দিয়েছি। বাবা আর ওই শেষ স্মৃতি চিহ্নটুকু আমি আর ধুচোতে দেবো না রে মা। বেশ বাবা বেশ, তুমি যাই বলছো তাই হবে। তবে বলছিলাম কি, দিদি যখন বাড়ি যাবে তখন যেন তুমি ধ্রুবতার জন্য আর দিদির জন্য না কিছু জামা কাপড় পাঠিয়ে দিও, কেমন? আর মাঝখানে তুমি 2 দিন সময় পাবে, টাকার জোগাড় ঠিক হয়ে যাবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস মা। এই 2 দিন হাতে সময় পেলে আমি ঠিক গুছিয়ে নেবো। আমি তাহলে বেরোচ্ছি রে মা। আর সম্ভব হলে কালই ওদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আসবো। আর আমি নিমাইয়ের হাতে বাজারের ব্যাগটা কিন্তু পাঠিয়ে দেবো। বেশ বাবা। আর তুই কিন্তু মা একটু আগের দিকে ভালো মন্দ সব রান্না বান্না ঠিকঠাক করে রাখিস মা। হ্যাঁ। আমি তাহলে আসছি। বেশ ঠিক আছে বাবা, ঠিক আছে। কি মজা, আমার না খুব আনন্দ হচ্ছে। আজ আমাদের বাড়িতে কতদিন পর দিদি আসবে, কতদিন পর ধ্রুবদা আসবে। আর তো ধ্রুবদা নয়, সে তো এখন আমার জামাইবাবু হয়ে গেছে। তাই তো জামাইবাবু যখন আমাদের বাড়িতে আসবে আমি তখন জামাইবাবুকে বলবো। কে কে আপনি? কি চাই এখানে? যারে চাই তারে পাই না, হয় না? যারে পাই তাই আর নাই পাই। আমি কিন্তু তোমাকে চাই। কি বললে? মানে নিশ্চয়ই আমি ঠিক ফুল ভালোবাসে, তাই ফুলটা আপনাকে দিতে এলাম। থামুন, ওই ফুলটা না আপনি আপনার টিকিতে লাগান, খুব ভালো মানাবে। তা আপনি কে বলুন তো? আমার নাম হলো হরিপদ। এই ডাক্তার দলে বিবেকের পাঠ করি। কিন্তু এখানে কেন? মুখে শুনলাম আপনার বাবা নাকি একটা পাত্র জোগাড় করতে বলেছে। যতটুকু বিবেচনা করে আমি এখানে উপস্থিত হয়েছি। তাই নাকি? হ্যাঁ, আমি হলাম সুদর্শন, সুস্বাস্থ্যমান। আমি ভালো গাইতে পারি, আবার নাচতেও পারি। তাই নাকি? হ্যাঁ, একটা মেয়েকে দেখাবো। থামুন, আপনার ওই ঢপের নাচ দেখতে আমার বয়ে গেছে। বেশ, তাহলে একটা নাচ হয়ে যায়। তাহলে একটা গান শোনাই। আর? থামুন, বন্ধ করুন আপনার গান। আরে আপনার বাবাকে ডাকুন। আমার বাবা? আর আমার বিয়ের কথাটা তোমার বাবার সঙ্গে ভাইরাল করে যাবো। আমার বাবা এখন বাড়িতে নেই। নেই মানে? আমার বিয়ের আমি নিজেই ঘটক।
এই যোগাযোগ থেকে সামলা তোলা পর্যন্ত আমি নিজেই সামনে দেব। আপনি? আপনার বাবাকে ডাকুন। বাবা বাড়িতে নেই বললাম তো। তাই একই বলবে তো সেইটা। হ্যাঁ? আপনাকে না আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। কি বললে? হ্যাঁ, আপনাকে আমার পছন্দ হবে না। আপনি হলেন সুন্দর, সুস্বাস্থ্যবান, একদম সুলীল। তাই নাকি? তার সঙ্গে না আপনিও না ভীষণ ভীষণ মিষ্টি। মাইরি বই এ তোমার ছুঁয়ে বই কাছে এসো না মাইরি। এই ছুঁয়ে তোমার মোবাইল লাগবে। আমার ফোন, ওই ফোন আমার মাথায় লাগানো দরকার নেই। ওইটা আপনি আপনার টিকিতে লাগান, টিকিতে। হ্যাঁ, এত বড় কথা। হ্যাঁ নয় হ্যাঁ। এস, এবার না আপনি আসতে পারেন। এমনিতেই আপনার যে মুখের মিষ্টি, এর পরেও যদি আপনার মিষ্টি মুখ নয় তো আপনার মুখে একবার মিষ্টির ফুল ছড়ে ছড়বে। তাই বলছি এক্ষুনি মানে মানে এখান থেকে কেটে পড়ুন। এস তাহলে আসি। তুমি তোমার বাবাকে বলে আমাদের মতে মতে ব্যাপারটা বলবে। এবার আমি যেদিন আসবো একবারে টোপ করে মাথায় দিয়ে আসবো। তাই এসো তাই এসো, আমি তোমার জন্য ফুলের মালা নয় জুতোর মালা বেঁধে রাখবো। তোর মালার বদলে আমি ফুলের মালা ভেবে গলে পড়ে। তুমি আবার এসেছো? নেই নেই, আমি আজ তোমার সঙ্গে আসনাই করতে আসিনি। আমি এসেছি তোমার সঙ্গে আমার এন কার্ড দিয়ে আমার ভরিয়ে দিতে, দিলটাকে ভরিয়ে দিতে। চুন্না বাবু, আমি জানি আমার অবশ্যই কখনো তোমার হৃদয়ে কখনো প্রবেশ করবে না। আমার মতো বদনসিব তোমার দিলের মধ্যে আসতে পারে না। চুন্না মেরা বাবু, সারা জিন্দগি আমি তোমাকে অন্ধের মাফিক নিয়ে গিয়ে সব দেখে যাব। চুন্না বাবু, আপনি না যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। আপনি এখান থেকে চলে যান। তোমাকে দুহাত ভরে দেখার চান্সটাও আমায় দেবে না দাপা। আমি দুঃখিত। বেশ, তোমার দুঃখের কারণ বেশ, তোমার সামনে আমি আর আসবো না। দূর থেকেই তোমাকে সিরিপ দুহাত ভরে দেখবো। চুন্না বাবু, আর একটা বাদ চাপা, তোমার সুখের দিন হয়তো আমি দেখতে পাবো না জানি, দুঃখের দিনে হয়তো তুমি কখনো আমার কথা ইয়াদ হলে যখন তুমি আমার কাছে এসো, জিন্দগি ভর তোমাকে আমি পথ চেয়ে থাকবো। চুন্না, হ্যাঁ, বাদ তো কি বাদ, তুমি বোধহয় জানো না আমি একটা চাকরি পেয়েছি। তুমি চাকরি পেয়েছো বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমাদের অফিসে একজন লেডি মহিলার দরকার আছে। চাকরি করতে ইচ্ছা হলে তুমি আমার সঙ্গে যেতে পারো। সত্যি সত্যি আমার চাকরি হবে আপনি বলছেন? হবে কি হবে না সেটা তো উপরওয়ালারই মালুম। বসকে কিন্তু আমি তোমার সব কথা বলেছি। বস বলেছে ইন্টারভিউতে পাস করতে পারলি তোমার চাকরি পাক্কা। কিন্তু কোনো কিন্তু নয়, তোমার চাকরি হলে তোমার সামান্য উপকার করতে পারলে বহুত বহুত আমি কৃতজ্ঞ বলে মনে করব। চুন্না, তোমার বাবাকে বলে তুমি রাজি করিয়ে নাও। আমি আবার টাইম মোতাবেক আসবো। আজ তাহলে চলি চাপা। গুড বাই, টাটা, বাই বাই। ইন্টারভিউতে পাশ করলে আমার চাকরি, ও আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। কিন্তু কিন্তু বাবা যদি আপত্তি করে, না না, বাবাকে আমাকে রাজি করাতেই হবে। বাবাকে আমি যেমন করেই হোক রাজি করাবো। এই চাকরিটা যে আমাকে পেতেই হবে। বাবাকে আমি বলবো। কি বলবে চাপা? না মানে, আচ্ছা নক্ষত্রদা, আমি যদি হঠাৎ করে চাকরি পেয়ে যাই?
তোমার জীবনের রং হয়তো আরো নতুন করে বদলে যাবে। কোনো নতুন শিল্পী হয়তো আরো সুন্দর করে রাঙাবে তোমার মনে রাখা। আর সেই আকাশ থেকে নক্ষত্র একটু একটু করে দূরে মিলিয়ে যাবে। আমার আধার মনে আকাশে এই শুধু একটাই নক্ষত্র আছে, আর সেটা না কোনো দিন মেলাবে না, কোনো দিন না। চাকরির ক্ষেত্রে আজ আমি তোমায় বাধা দেব না চাপা, কিন্তু যেদিন তুমি আমার সঙ্গে ঘর বাঁধবে সেদিন হবে তোমার চাকরির জীবনের ছুটি। নক্ষত্রদা, তুমি নারী, চাকরি করা তোমাদের মানে না, কিন্তু আজকের দিনের নারীরা তাদের সমান তাদের পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। কিন্তু আমার কথা সম্পূর্ণ আলাদা। নক্ষত্রদা, নারীরা তাদের প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে সাজাবে সোনার সংসার। দিনের শেষে কান্ত পুরুষ যখন ঘরে ফিরে আসবে তখন নারীরা তাদের সেবা দিয়ে সেই কান্তিকে দূর করে দেবে। নক্ষত্রদা, আমার অন্যায় হয়ে গেছে, আমি আর এমন কথা কোনো দিন বলবো না। আমার পিয়ার ভুল হতে পারে, কিন্তু অন্যায় হতে পারে না। আচ্ছা চাপা, আজ হঠাৎ করে তোমাদের বাড়িতে এলাম, কই তুমি তো জিজ্ঞাসা করলে না কেন আমি তোমাদের বাড়িতে এসেছি? হ্যাঁ হ্যাঁ, সত্যিই তো, আমি তো ভুলেই গেছি। দাদা বৌদিকে নিয়ে তোমাদের বাড়িতে তো এখন হাসির হাট, সেই হাসির হাট ছেড়ে তুমি এই কান্না জগতের মানে এই দীপঙ্কর মাঠে কেন এলে? এসেছি তোমার বাবার সঙ্গে আমি দেখা করতে। বাবার সাথে দেখা করতে? কিন্তু বাবা তো বাড়িতে নেই, বাবা তো তোমাদের বাড়ি একটু আগে গেল। সে কি, তোমার বাবা আমাদের বাড়িতে গেছে? তাহলে তো মহা অনর্থ হয়ে যাবে। অনর্থ? অনর্থ কিসের? বলবার সময় নেই চাপা, বলবার সময় নেই। আগে তোমার বাবাকে চরম অপমানের থেকে হাত থেকে রক্ষা করে তারপর আমি তোমাকে সব কিছু খুলে বলবো। চলি, গুড বাই। নক্ষত্রদা, নক্ষত্রদা কি বলে গেল সে আমি তো কিছুই বুঝতে পারলাম না। আসলে সে ছন্দ লেগে তো তাই হয়তো এসব কিছু বলে গেল। তাই মেঘ যতখানি বজায় ঠিক কথাতে আছে না, ততখানি বর্ষায় না। ডাকরুমে আমি আর থাকবো না। ভাগীশ্বরা খাবার দিতে যাওয়ার সময় দরজাটা খুলে রেখে চলে গিয়েছিল, আর সেই সুযোগে আমি ওই বন্ধ ঘরটা থেকে বেরিয়ে চলে এসেছি। এবার যেমন করি হোক আমাকে এই নরককুণ্ড থেকে পালাতেই হবে, নলে ওরা আমাকে বাঁচতে দেবে না। কিন্তু কোন দিকে পালাই? এই সামনে দরজা দিয়ে গেলে যদি এই কাজু নজরে পড়ে যায়, না আমাকে বল এই পেছনের দরজা দিয়ে কেন রে কঙ্কর? তোর জন্য তো ওই সদর দরজা সবসময় খোলাই আছে, ইচ্ছা করলে তুই ওই দরজা দিয়ে। দাদা তুমি? হ্যাঁ আমি। তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস তাই তো তোকে আমি দরজা দেখা দিলাম। এখন তুই বল, তুই কোন পথে এগোতে চাস? তোর জীবনের পথে নাকি ওই মরণের পথে? তার মানে তুই যদি আমার কথা মেনে তোর নামের সম্পত্তি আমার নামে লিখে দিস, তোর জীবনের পথ আমি হাসি খুশি আর আনন্দে ভরিয়ে দেব। আর যদি ওই সম্পত্তির মোহে তুই আমায় অগ্রাহ্য করিস তাহলে তোকে আমি তোর ময়নার মতোই মরণের পথেই ঠেলে দেব। না, পারবে না, কারণ ওই উইলে স্পষ্ট লেখা আছে আমার অকাশিতভাবে মৃত্যু হলে আমার নামের সমস্ত সম্পত্তি সরকারি বাজপ্ত হয়ে যাবে। তাই কোনো মতে তুমি আমাকে খুন করতে পারবে না। বলিস কি রে? তোকে খুন করতে পারবো না? তুই অন্ধবিশ্বাস নিয়ে তুই পড়ে থাক, আর আমি তো এই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি যে কোনো প্রকারে হোক তোর নামের সম্পত্তি আমি ছিনিয়ে নেব। রমজান, আরে রমজান, এতক্ষণ কোথায় ছিলে? আজকালটা রুম থেকে বেরিয়েছে এখানে পাগলামো করছে, আর তোরা কিনারে নাকে সরষে তেল দিয়ে ঘুমোচ্ছে না। মানে ঘরের দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল, তাহলে বাইরে এলো কি করে? কেউ দরজা খুলে দিয়েছে। এই পাগলা, বল কে তোর ঘরের দরজা খুলে দিয়েছে? একটা ভূত এসে আমার দরজাটা খুলে দিয়েছে। যে আমার দরজাটা খুলে দিয়েছে সেই ভূতটা হয়তো তোমাদের মরণের দরজা খুলে দিবে। আর সেই দরজা দিয়ে তোমরা একেবারে জমের দক্ষিণ দুয়ারে পৌঁছে যাবে। এখন আমার মতো নয়, আমার ভক্ত ছেলের মতো এই দলিলটাতে সই করে দিয়ে যত খুশি পাগলামো কর। সই? হ্যাঁ সই। সইটা
তোকে একদম রাজার হালে রাখবে। রাজার হালে? হ্যাঁ, রাজার হালে। ভালো ভালো খাবার খাবি, দামি দামি পোশাক পরে, আরে বসেরই গাড়ি চেপে তুই যেখানে খুশি বেড়াতে যাবি। সত্যি বলছো? শুধু তাই নয় কঙ্কর, আমি তোকে কথা দিচ্ছি, আজ তুই আমাকে যত টাকা মূল্যের সম্পত্তি লিখে দেবে, আজ থেকে 2 বছরের মধ্যে 2 বছরের মধ্যে এই সম্পত্তির দ্বিগুণ সম্পত্তি তোকে আমি ফিরিয়ে দেবো। বাহ 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 বাহ, কি মজা কি মজা! আমি তখন অনেক বড় লোক হয়ে যাব, আমার মাথাটা একবারে আকাশে ঠিকে যাবে, আমার দুটো হাতের একটা হাত একটা হিমালয়ে আর একটা কন্যাকুমারিকা পর্যন্ত লম্বা হয়ে যাবে। কঙ্কর, আর এই সহজ কথাটা আমি এতদিন বুঝতে পারিনি বলি তো আমার এত দুর্গতি। আমি আমি আর অমত করবো না দাদা, দাও দাও, তোমার কোথায় সই করতে হবে দাও, আমি ওখানে সই করে আমি মস্ত বড় লোক হয়ে যাব, মস্ত বড় লোক হয়ে। আজ আমার কি মনে হচ্ছে জানিস কঙ্কর, একই মায়ের পেটের ভাই হয়েও, একই মায়ের পেটের ভাই না হলেও তুই যেন কত দে ভাই, দে লক্ষ্মী ছেলের মতো এই দলিলটাতে একটা সই করে দে ভাই, দে ভাই দে। এই গো, এখানটাতে একটা ভালো। হ্যাঁ দাদা, আমি দেখতে পাচ্ছি মাত্র একটা সই অনেক সুখ অনেক আনন্দ এনে দেবে, আর এনে দেবে মস্ত বড় লোক হওয়ার সুযোগ। ভাই দে, লোককে সই করে দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই তো এই তো এই তো এই তো আমি সই করছি। এত বড় সাহস, তুই আমার দলিল ছিঁড়ে ফেলে। ছেড়ে দিন, ছেড়ে দিন। কেন দেবো না দাদা, আমি তো সেরকম নির্বোধ নয়, আমি একটুকু ভালোভাবে বুঝতে পারছি স্বধর্মে নির্ধর্ষ, পরধর্ম ভয় ভয়, তা নিজের বুদ্ধিতে রাজা হচ্ছে, পরেতে ভিখারি অনেক ভালো। আমি তোকে আরো অনেক অনেক নিচে নামাবো, আজ তোকে আমি একেবারে ভবিষ্যতে কিন্তু আপনাকে বসতে হবে। ভবিষ্যতে আমি ভাববেন না বস, আজ থেকে ওকে আমার সামনে থেকে নিয়ে যা, ওকে দেখে আমার আগার মাথায় আগুন জ্বলছে, আগুন। আপনি ভাববেন না বস, আজ ওকে আমি এমন শিক্ষা দেবো সারা জীবন ধরে কল্পনা করতেও পারবেন না। আজ ওকে আমি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ওকে নরক যন্ত্রণা ভোগ করাবো, ওর যতবার জ্ঞান ফিরবে ততবার আমি পুশ করবো ওই বিষাক্ত ইঞ্জেকশন। রাইট। দোহাই দাদা, এতে তোমরা আমাকে মুক্তি দাও, আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করব, তবে এই বিভৎস নরক যন্ত্রণা আমি সইতে পারবো না গো, আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তি, মুক্তি দেবো রে, চলাই ওই অন্ধকার ঘরে গিয়ে তোকে আমি মুক্তি দেবো। মুক্তি আমি তোকে দেব রে কঙ্কন, মুক্তি আমি তোকে দেব। আমারও কঙ্কর খিদে মিললে ওই ময়নার মতো তোকেও আমি চির মুক্তি দিয়ে দেব, কিন্তু কিন্তু কিভাবে মিটবে আমার সেই আকাঙ্ক্ষার খিদে? আমি মেটাবো? ও মাই গড, আকাশপুরের ধ্রুব নক্ষত্রের সতী সাথী স্ত্রী হঠাৎ আমার বাড়িতে? ঠাট্টা করো না কৌশিক, তোমার প্রেমকে প্রত্যাখ্যান করে আমি জীবনে মহা ভুল করেছি। ওই ধ্রুব গাঙ্গুলি রক্তে মাংসে গড়া মানুষ নয়, ও একটা কাম বাসনাহীন পাথর, আর ওই পাথরটাকে চৌচি করার জন্যে আমি তোমার সাহায্য চাই।
তোমাকে সাহায্য করার জন্য আমি অলওয়েজ রেডি ডার্লিং। কিন্তু কিন্তু কিভাবে তোমায় সাহায্য করব বলো? বলবো, তবে এখন নয়, নির্জন নিরালায়। বিউটি, আমার বিউটি। এসো, আমার হাত ধরো, আমার কাছে এসো, তারপরে বলবো। सारी सारी रात जगाता ही, धीरे धीरे प्यार सिखाता ही, पहला पहला बार मिलाता ही, आँखियों से नींद चुराता ही, दिल तो पागल है, दीवाना है, दिल तो पागल है, दीवाना है। सारी रात जगाता ही, धीरे धीरे प्यार सिखाता ही, पहला पहला बार मिलाता ही, आँखियों से नींद चुराता ही, तो पागल है, दीवाना है, तो पागल है, दीवाना है। ওই বকুল এ বাড়িতে আসার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি, কোনো কাজই মন বসছে না। ওই চাকরানি হলো মেয়েটার মুখখানা ভারী সুন্দর, আর তার চেয়েও বেশি সুন্দর ওর দেহখানা, চোখ দুটো যেন সারা চুম্বক, আর দেহটা হচ্ছে মধু ভরা মৌচাক। ওই মৌচাকটাকে যদি আমি একবার কাছে পেতাম, কিন্তু কিভাবে? ওকে আমাকে কাছে পেতেই হবে। বেশি ওই গেছিস, ওই বকুলকে দিয়ে এক গ্লাস জল পাঠিয়ে দিত। ওই জলের গ্লাস হাতে নিয়ে বকুল আমার দিকে এক পা করে এগিয়ে আসবে, আর যখন কাছে আসবে তখন তাকে আমি এমনি করে জড়িয়ে ধরে বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। চল চাইছিলে মেজবাবু? ওই না তো চাইনি তো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চাইছিলাম। খুব চেষ্টা পেয়েছি, এই দেশটা কি মেটাতে পারবে সুন্দরী? এই জলটা তুমি পান করে নাও মেজবাবু, দেখবে তোমার সব তেষ্টা মিটে গেছে। এই হাতের কাছে তরল অমৃত থাকতে ওই গ্লাসের জলে কি তেষ্টা মিটবে সুন্দরী? মেজবাবু, হ্যাঁ। মেজবাবু, তোমার হাতটা ভারী নরম, আর তার চেয়েও বেশি নরম তোমার বুকটা। ছি মেজবাবু ছি, এত নোংরা আপনার চরিত্র। ছাড়ুন, আমার হাতটা ছেড়ে দিন। কিছু কিছু নগরামের মাঝেও এই আনন্দের আস্বাদ পাওয়া যায় বকুল। মেজবাবু, হ্যাঁ, আমি জানি তোমার মতো নারী পরিত্যক্তা হয়ে অনেক ক্ষুধা আছে তোমার কাছে, তাই প্রতি রাত্রে তুমি আমার ঘরে আসবে। আর আমি যখন তোমাকে ঠিক এমনি করে আদর করব। না, ছেড়ে দাও মেজবাবু, আমাকে তুমি ছেড়ে দাও। বাঁচাও, কে আছো? বাঁচাও। ঠাকুরপো, তোমরা? তুমি এসেছো বৌদি? তুমি না এলে ওই নষ্টা মেয়েটা হয়তো আমাকে। ঠাকুরপো, কি হয়েছে? কি আর বলবো বৌদি, কথাটা বলতে মাথাটা আমার হেট হয়ে যাচ্ছে। ঠাকুরপো, বেশ কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি কি কারণে অকারণে আমাকে আজে বাজে ইঙ্গিত করছে। সে কি? আমার ঘরে আসছে, তাই আমি রাজি হইনি বলে আজ আমাকে জল দিতে এসে অনেক অশ্লীল ইঙ্গিত করছিল। তারপর তোমাকে আসতে দেখে ওই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। বাহ, চমৎকার মেজবাবু, চমৎকার। আপনার মতো চরিত্রবান সাধু পুরুষ আমি জীবনে প্রথম দেখলাম। এই বকুল পরের মেয়ে চাকরানি, তাই হয়তো আপনার সাধুতার চরিত্রহীনতার আসল স্বরূপটা সে প্রকাশ করতে পারলো না। কিন্তু একটা কথা মনে রাখবেন ছোট বাবু, ওই স্বয়ং ঈশ্বরের চোখকে কিন্তু কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। তাই আপনার আসল চরিত্র একদিন না একদিন প্রকাশ পাবেই। এই ছোট লোক, মুখ সামনে কথা বলবি।
ছোট লোকের মেয়ে হলেও আমার চরিত্র কিন্তু আপনার থেকে কম কিছু নয় বৌঠান। তাই কান খুলে একটা কথা শুনে রাখুন, এত সহজে আপনি এই খোলা বাজারে আমার চরিত্রটা বিক্রি করতে চাইবেন না বৌঠান। আমার চরিত্রটা বিক্রি করতে চাইবেন না। লোক একটা চাকরানি এত বড় অহংকার, আজ ওকে বাড়ি থেকে তাড়াবো। ওর আর কতটুকু দোষ বলো ঠাকুরপো? ওর দোষটা কার জন্য বেরোচ্ছে জানো? কার? কারণ আপনাদের অক্ষমতার, আপনাদের অপদার্থতার। কি রাঙাদা, উনি হচ্ছেন আমার মাস্তুতো দাদা। ওকে রাঙাদা বললো, ওকে আমি নিজের মায়ের পেটের দাদার থেকে বেশি ভালোবাসি, তাই না রাঙাদা? বুঝলাম বুঝলাম বুঝলাম। তাই প্রথম দিনই আমাকে অক্ষম অপদার্থ বলে অপমান করেছে। আরে এটাই তো আমার স্বভাব। যত অপ্রিয় সত্য কথাই হোক না কেন, কারো মুখের উপর সত্য ছাড়া আমি মিথ্যা কথা বলতে পারি না। কি হলো ঠাকুরপো? দাদার কথাগুলো বুঝতে পেরেছো নাকি বুঝিয়েও বুঝতে চাইছো না? না, পারছি না বৌদি। ওই রাঙাদার কথা আমি একটা কথাও বুঝতে পারছি না। বোকা, আপনি তো ভাই ভীষণ বোকা। আমি তো শুনেছিলাম আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছেন। হ্যাঁ, করেছিলাম। ওই সার্টিফিকেটটা দেখতে চাইলে আপনাকে আমি নিয়ে এসে দেখাতে পারি। নো 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 নো, আমার সেটার কোনো দরকার নেই। আমি দেখতে চাই আপনার এনে আপনার কর্মদক্ষতা। তার মানে? মানেটা মুখে বলবো না, কাল কলকাতায় আমার অফিসে গেলেই বুঝতে পারবে। মাই সুইট সিস্টার বিউটি, বলো দাদা। তোর আদরের মেজ ঠাকুরপোকে তাহলে কাল আমার অফিসে পাঠিয়ে দিস, সেখানেই আমার হিসাব নিকাশ। মিস্টার লাহিড়ী, চলে চলে, গুড বাই। বাই দাদা। ও রাঙাবাবু! এই, আবার রাঙাবাবু কেন ডাকছো? এদিকে এসো না। তার চেয়ে বড় এই নির্জন নিরালায় তুমি আমাকে দেখো, আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখো। কি দেখবো? এসো তুমি কাছে, এসো দূরে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। এসো তুমি কাছে, এসো দূরে থেকো না, অপরাধ মনটাকে পুষে রেখো না। এসো না, এসো না। বাইরে যদি থাকো দাঁড়িয়ে, ঠান্ডা লেগে কাশি যে হবে। বাইরে যদি থাকো দাঁড়িয়ে, ঠান্ডা লেগে কাশি যে হবে। ঘরে চলো না, শোবে চলো না, ঘুমিয়ে গেলে রাত ফুরিয়ে যাবে। এসো না, এসো না, কাছেতে এসো না। এসব তুমি কি গান গাইছো? আপনি ঠিক বুঝবেন না মা, এইসব গান বোঝার মতো আপনার আর ওই বয়সটা জেনে। তুমি বোধহয় ভুলে গেছো বৌমা, আমিও একদিন এই বয়সটা পেরিয়ে এসেছি। তোমার চেয়ে কম বয়সে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি। সংসারে মঙ্গল দ্বীপ জ্বালিয়েই আমিও কিন্তু তুলসী তলায় মঙ্গল গীত গেয়েছি, কিন্তু তোমার মতন অশ্লীল নোংরা গান গেয়ে আমি কিন্তু বেলেল্লাপনা করি। ভদ্রভাবে কথা বলবেন মা, না হলে শাশুড়ি বলে আপনার সম্মানটা কিন্তু আমি আর রাখতে পারবো। কি বললে তুমি বৌমা? বৌদি তো ঠিক কথাই বলেছে। ওই পরের মেয়ে বলে ওই বৌদিকে তোমার যা খুশি নাই বলো। ওই তার চালচলন কথাবার্তা দেখে তুই বুঝতে পারছো না শহরের মেয়ে? এটা কিন্তু ভারী অন্যায় করছো মা। বাবা বাবা বাবা, চমৎকার! তোমার মেজ ছেলে তো দেখছি অনেক বড় হয়ে গেছে বাবা। বাবা, অনেক জ্ঞান অর্জন করে ফেলেছে। তাই তো এই হতভাগাটা মায়ের অন্যায় প্রতিবাদ করতে শিখেছে। করবোই তো। ওই তোমরা ভুলে গেছো বৌদি হচ্ছে শহরের মেয়ে। ওই ছোট থেকে শিক্ষায় বড় হয়েছে। এই শিক্ষা রুচিকে নিয়ে ওই সব সময় তোমরা অপমান করবে, ওই কিছুকে আমি মেনে নেবো না। ঠিক তোর মতো আমিও একটা কথা বলছি অর্ঘ, আমি জীবিত থাকতে
তোরা আধুনিকতার নামাবলী গায়ে জড়িয়ে এ সংসারের ব্যভিচারের কীর্তন করতে পারবি না। আমার কয়েকটা প্রশ্নের কথা উত্তর দিন তো বৌমা। কোন বাড়ির গৃহবধূ এমন সিনেমার নায়িকাদের মতো পোশাক পরে ঘুরে বেড়ায়? কোন বাড়ির কোনো লোককে ঘোমটা খুলে নাভির নিচে কুচি দিয়ে শাড়ি পরে বাবা! শ্বশুর শাশুড়ি দেওরের সামনে নেচে বেড়ায়? ও তাহলে আপনি এতক্ষণ ধরে আমার এই শরীরটাকে জরিপ করছিলেন? হ্যাঁ, তবে তোমার শরীরটাকে নয়, আমি তোমার চরিত্রটাকে জরিপ করছিলাম। কি বলেন? আর ভাবছিলাম তোমার মধ্যে ওই চরিত্র নামক শব্দটা আছে কি না। আছে, তবে আপনার ওই ওল্ড কালচার চোখটা সেটা দেখতে পারবে না। ছি বৌমা, ছি ছি, শ্বশুরের মুখে মুখে তুমি তর্ক করছো, তোমার লজ্জা করছে না বৌমা? লজ্জা তো ওনারই পাওয়া উচিত, যে নির্লজ্জের মতো পুত্রবধূর নাভির নিচে শাড়ির ভাঁজ দেখতে পারে। তার মতো চরিত্রহীন এই সমাজে আর একটাও নাই। ছি! বাবা বাবা বাবা, আমার আধুনিকতার বৌমার মুখরোচকে মুগ্ধ হয়ে আমি তাকে উপহার দিচ্ছি আমার এক বুক তীব্র ঘৃণা। কি বলছো বাবা? আপনার এই দেওয়া উপহার আমার মনে থাকবে সিদ্ধার্থ গাঙ্গুলি। তুমি কি করলে বৌমা? তুমি কি করলে? তুমি শ্বশুরের নাম ধরে ডাকলে। তোমার এতটুকু আরে শাশুড়ি মা শুনুন, অধঃপতনের আর কতটুকু দেখেছেন? আমার এই খেয়াল খুশির রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াবে, এই সংসারটাকে আমি চরম সর্বনাশের পথে নিয়ে যাব। একটা কথা মনে রাখবেন, আমার সব কথায় বাধা দিলে আপনাদের সমস্ত লোকগুলোর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে আপনার ছেলে ধ্রুবকে নিয়ে আমি শহরেই চলে যাব। না, তা তুমি পারবে না বড় লোকে অহংকারিনী। আমার সত্য সাধনার সম্পদ আশা ভরসার লক্ষ্য ওই ধ্রুবকে তুমি কখনো মিথ্যের মেঘ দিয়ে ঢেকে রাখতে পারবে না। ওইসব খড়িতে দেখে কিছু লাভ নেই মা। ওই যথেষ্ট তোমরা বৌদিকে অপমান করেছো, এর ব্যবস্থা একটা করতেই হবে। ওই করতে যদি না পারে, তোমার মেজর ছেলে হিসেবে আমার যা করার আমি তাই করব, কথাটা তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। তুই যাস না, ফিরে আয় অর্ঘ, তুই ফিরে আয়। তাই তো এখন মমতা, ওকে ওকে তুমি যেতে দাও। এখন আমি কি করি, কাকে ডাকি? তাই তো ওরে কে আছিস? কে আছিস? শিগগিরই ছুটে আয়। ওদের ওদের কাউকে তুমি দেখো না মমতা। নতুন নতুন করে বাঁচার স্বপ্ন আজ আমার শেষ হয়ে গেছে মমতা। তাই তো ওরা আমাকে ত্যাগ করার আগে সবাইকে আমি ত্যাগ করে। তুমি এমন করো না, তুমি একটু শান্ত হও। কে আছিস? একটু জল নিয়ে আয়, একটু জল। কেউ নেই মমতা, আমার জন্য জল আনার মতো এ বাড়িতে আজ কেউ নেই। এনেছি এনেছি বাবা, আমি আপনার জন্য জল এনেছি। কই দেখি দেখি। বাবা, একটুখানি জল আপনি খেয়ে নিন। এখন আপনি কেমন বোধ করছেন বাবা? স্নেহময়ী মায়ের মতো মমতার পরশ দিয়ে কেন তুমি সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি দিলে মা? আমি যে আপনার মেয়ে বাবা। মেয়ে না হলে কি আপনার চরণতলে আশ্রয় পেতাম বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ মা, হয়তো পূর্বজন্মে আমি আপনাদের কেউ ছিলাম, তাই তো আপনাদের সেবা করার অধিকারটুকু আমি পেয়েছি মাগো। শুনছো শুনছো মমতা, সব শুনছো? একটা কাজের মেয়ে হয়ে বকুলের হৃদয়ে কত মোহ, অথচ আমাদের ওই বৌমা। তাতে কি হয়েছে বাবা? আমি তো আছি। কিন্তু তুমি তো আমার বৌমা হতে পারবে না বাবা। সেবার মতো দিয়ে সাজাতে পারবে না সংসার মন্দির, লক্ষ্মী ও পাঁচালি পড়তে পারবে না। জানো
জানো বকুল জানো, বাবা আমি যে মনে মনে অনেক স্বপ্ন দেখেছিলাম, বাবা কিন্তু কিন্তু এই আধুনিকা বৌমা আমার সে স্বপ্ন ভেঙে চুরমার করে দিল, ভেঙে চুরমার করে দিল। মাগো বাবা ভীষণ ভেঙে পড়েছে, আপনি বাবার কাছে যান, আমি একটুখানি পরে বাবার জন্য দুধ গরম করে নিয়ে আসছি। কেমন? সামান্য কাজের মেয়ে হয়ে তুমি আমাদের জন্য এত কষ্ট কেন করবে? কাজের মেয়ে বলে কি আপনাদের সেবা করার অধিকারটুকু আমাকে দেবেন না মাগো? নিশ্চয়ই দেব মা, নিশ্চয়ই দেব। তুমি ছাড়া এই অভিমানী মানুষটার আর কি আছে মা? মা ভুল তো আমি করেছি বকুল, ভুল তো আমি করেছি। মৃত্যু শয্যায় শুয়ে থাকা এই মানুষটার কথা ভেবে না জেনে না শুনে আমরা শহর থেকে বউ এনেছি, কিন্তু সেই বউমাই যে বাগিনী হয়ে আমার এই সংসারটাকে ভেঙে তছনছ করে দেবে তা আমি ভাবতেও পারিনি বকুল, তা আমি ভাবতেও পারিনি। মা মাগো সবই যে নিয়তির খেলা মাগো, না হলে স্বামীর দেয়া শাখা সিঁদুর পরে আজ আমি আমার স্বামীর বাড়িতে চাকরানি সেজে আছি। বকুল কোথায় গেলি বাবা বাবা হ্যাঁ বাবা বকুল, কেমন আছো বাবা? খুব ভালো আছিস মা, তুই ভালো আছিস তো মা? ভালো আছি বাবা। দেখি চেহারা হয়েছে তোর রে মা, যে মুখে হাসি খুঁজিতে সবসময় ভরে থাকতো সেই মুখখানে এত বিষাদের ছায়া কেন রে মা? তবে কি এরা তোকে মেনে নেয়নি? না বাবা না, এরা আমাকে সবাই মেনে নিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি দেওর সবাই আমাকে বেশ হাসি মুখেই মেনে নিয়েছে। মেনে নিয়েছে? হ্যাঁ বাবা। আজ আমার বুকটা কথাটা শুনে জুড়িয়ে গেল রে মা। ঈশ্বর তুমি সত্যিই করুণাময় বাবা। হ্যাঁ রে মা। হ্যাঁ বাবা। এই মনের মতো শ্বশুর শাশুড়ি পেয়েছিস বলে কি এই পুরো বাপটাকে একবারে ভুলে গেছিস বাবা? তোর কি এতদিনে একটাও চিঠি লিখতে ইচ্ছা করলো না মা? তুই কি জানিস না তোর চিন্তায় রাতে আমি ঘুম আসে না, খেতে বসলি চোখের সামনে তোর ওই মলির মুখখানা ভেসে উঠে, খাবারের থালা থেকে কাঁদতে কাঁদতে আমি উঠে আসি। বাবা তুমি? না রে মা না, আর আমি কাঁদবো না। তুই আমাকে ভুলে গেছিস তো কি হয়েছে বাবা? তুই যে সুখে আছিস এটাই তো সুখে। ও বাবা তুমি বিশ্বাস করো বাবা, তুই যে শান্তিতে আছিস এটাই যে আমার পরম শান্তি। তুমি বিশ্বাস করো বাবা, আমার শ্বশুর মশাই ভীষণ অসুস্থ আর এ বাড়িতে আমার কাজের খুব চাপ, তাই হয়তো তোমাকে সময় করে চিঠি লিখে উঠতে পারিনি, তুমি রাগ করো না বাবা। এ কি বললি মা, তোর শ্বশুর অসুস্থ? হ্যাঁ। এ কথা তো তুই আগে বলিসনি। এই চল তো দেখি কেমন আছে তোর না শ্বশুর। না না বাবা না, এখন তোমাকে ভিতরে যেতে হবে না, তুমি বরং পরে একদিন এসো। এত দূর এসো তো শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা না করি চলে যাবো? আর এই কথা ধ্রুব যদি জানে তাহলে কত বড় ধ্রুবকে আমি বুঝিয়ে বলবো বাবা। কিন্তু কিন্তু ওই নতুন মেয়ে জামাই নিয়ে যাওয়ার জন্য তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা তো যুক্তি পরামর্শ করার আছে নাকি? সম্ভব হলে আজই তোদের না 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 বাবা না। কি হলো রে মা, তুই অমন করে চিৎকার করে উঠলি? না বাবা না, কিছু হয়নি, এখন এই মুহূর্তে আমার ও বাড়িতে যাওয়া কিছুতেই সম্ভব নয়, আমি তোমাকে বলবো বাবা, পরে বলবো, আমি যখন যাব তোমাকে চিঠি দিয়ে জানাবো, এখন তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। তুই কি হয়েছে বল তো মা, তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই আমার কাছে কোনো কিছু গোপন করতে চাইছিস। না না বাবা না। সত্যি করে তুই আমার দিকে তাকিয়ে বল তো মা, তুই ঠিক সুখে আছিস তো? সুখে আছি বাবা, বিশ্বাস করো আমি না খুব খুব সুখে আছি। এই যে ছোট লোকের মেয়ে ওঠান, কখন থেকে বাইরের লোকের সাথে ব্যস্ত সুখ দুঃখের গল্প হচ্ছে শুনি, বলি রান্নাটা কখন করবে শুনি? আমি আমি এক্ষুনি যাচ্ছি বৌঠান। আমার চানের জলটা তোলা হয়েছে? না মানে আমি ভুলে গেছিলাম। ভুলে গেছি মানে? চুলের মুঠি ধরে তারা বৌঠান, খাবার সময় মনে থাকে আর কাজের সময় মনে থাকে না। কাজে ফাঁকি দিয়ে আবার এই বাইরের লোকটার সাথে গল্প করা হচ্ছে। বাইরের লোক কেন বলছো মা, তুই তো আমার বাবা। কি? ও তাই আমার চাকরের মতো সাজগুজ করে এসেছে। আমায় তুমি চাকর বললে মা? বারে চাকরানির বাবাকে চাকর বলবো না তো মাস্টার মশাই বলবো? কি বললে? চলে যাও বাবা,
তুমি এখান থেকে চলে যাও। দাঁড়া মা দাঁড়া, আমার সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমার যাচাই করার জন্য হয়ে আসছে আমার, তাই তো আমার বড় জানতে ইচ্ছা করছে তুমি কে মা? আমি হলাম এবারের বড় বউ। বড় বউ? তাহলে তাহলে আমার বকুল এবারের বিনা মাইনের চাকরানি। স্বামী পরিত্যক্তা বলে আমার স্বামী দয়া করে আপনার মেয়েকে আমাদের বাড়ির চাকরানি হিসাবে রেখেছে। এই বয়সে মেয়েকে চাকরানি না সাজিয়ে একটু তো অন্য সাজে সাজালেও পারেন। ওর রূপ আছে, যৌবন আছে, সেজে গুজে রাস্তায় দাঁড়ালে আপনি অনেক টাকা পেয়ে যাবেন। ঈশ্বর, এ কথাও আমাকে শুনতে হলো। এই যে ছোট লোকের মেয়ে, আর এখানে দাঁড়িয়ে ন্যাকামি করতে হবে না। 5 মিনিটের মধ্যে যদি আমার চানের জলটা বাথরুমে দিয়ে না আসিস, তাহলে ধুবুকে বলে আজই তোকে লাথি মেরে এই বাড়ি থেকে দূর করে দেব। বউটান, বউটান, আপনি এত বড় ক্ষতি আমার করবেন না বউটান। আমি কথা দিচ্ছি আপনার সব কাজ আমি করে দেব বউটান। বাবা, হ্যাঁ রে মা, তুই এত সুখে আছিস, আমার সামনে তুই এতগুলো মিথ্যা কথা বলতে পারলি রে মা? বাবা গো, তুমি আমাকে ক্ষমা করো বাবা। এছাড়া যে আমার আর অন্য কোনো উপায় ছিল না বাবা। চলে যাও বাবা, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাও, চলে যাও। আর কোনোদিন এই বাড়িতে এসো না বাবা। না না না, আমি আর আসবো না। তাই আজ আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো। আর যার আগে সেই লম্পট দুবটকে আমি জিজ্ঞাসা করব, সিঁদুরের অধিকার যদি নাই বা দিলে, তাহলে কই কলঙ্কিত সিঁদুর তুই মুছে ফেল। না বাবা, না, আমার কথা বলো না বাবা। এই যে আমার ভালোবাসার দান, এই যে আমার ভালোবাসার সিঁদুর, যে সিঁদুর মাথায় নিয়ে নিজের ঘরে চাকরানি সেজে থাকতে হয়, মুছে ফেল সেই সিঁদুর। আমি তোকে আবার নতুন করে বলো না বাবা, আমার কথা বলো না বাবা। এসব কথা কানে শোনা হচ্ছে মহাপাপ। বকুল, তুই ফিরে চল মা। না বাবা না, স্বামী পরিত্যক্তা হয়ে বাপের বাড়িতে রাজরানী হয়ে থাকার চেয়ে শ্বশুর বাড়িতে যে চাকরানি হয়ে থাকা অনেক সুখের গো বাবা, অনেক সুখের। আমি তোমাকে জোরহাত করে অনুরোধ করছি বাবা, তুমি এ বাড়ি থেকে চলে যাও। আর কোনোদিন তুমি এ বাড়িতে এসো না বাবা, আর কোনোদিন তুমি এ বাড়িতে এসো না। আজ থেকে তুমি জানবে তোমার বকুল মারা গেছে। তাই হবে রে মা, তাই হবে। আর কোনোদিন আমি তোর কাছে আসবো না, আর কোনোদিন তোকে তোর জন্য চোখের জল ফেলবো না রে মা। আর চাপা যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, তাহলে আমি বলবো বাবা, চাপা, তোর দিদি শুধু চোখের জল দিয়ে সংসার সাজাচ্ছে, তাই সেই তার সুখের সংসার ছেড়ে তার বাপের বাড়িতে আসবে না কোনোদিন না, কোনোদিন না বাবা। বাবা গো, তোমরা তোমার এই বকুলকে ভুল বুঝো না বাবা। তোমাদের এই অভাগিনী বকুলকে তোমরা ক্ষমা করো বাবা। তোমরা উচিত বকুল। বাবু, তোমার ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি তিল তিল করে নিজেকে শেষ করে দিয়েছিলে। আর আমি সামান্য নীরব দর্শক হয়ে শুধু শুধু চেয়ে চেয়ে দেখবো? না বকুল না, তা কখনো হয় না, কখনো হতে পারে না। তাই তো আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি এক্ষুনি যাচ্ছি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে। না না গো না, তা যে আর হয় না।
কেন কেন হয় না বকুল, কেন হয় না তুমি বলতে পারো? তোমার স্ত্রী যে দুঃখ পাবে। তুমি যাও বাবু, যাও, তোমার স্ত্রী তোমার জন্য পাশের ঘরে অপেক্ষা করছে, তুমি তোমার স্ত্রীর কাছে যাও। না, ওই একটা হৃদয়হীনা মহিলার কাছে আমি কিছুতেই যাব না। তুমি তোমার ভালোবাসা দিয়ে তাকে নতুন করে সাজিয়ে নেবে। তার ভালোবাসা যে আমি 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 গ্রহ্য করিনি বকুল। আমি যে শুধু তোমাকেই ভালোবাসি বকুল। তাহলে তুমি তোমার প্রেম দিয়ে তাকে নতুন করে ভরিয়ে দেবে। না না বকুল, না, আমার ব্যর্থ প্রেম শুধু শুধু তোমাকেই কাছে। কেন কেন বাবু, কেন একটা চাকরানির প্রতি এত দুর্বলতা কেন তোমার? চুপ করো, চুপ করো, চুপ করো। ও কথা বলে আমার এই ভাঙা বুকটাকে আর তুমি ভেঙে দিও না বাবু। বাবু বাবু বাবু। আচ্ছা আচ্ছা বকুল, তুমি কেন শুধু শুধু আমাকে বাবু বাবু বলে ডেকে আমাকে অপরাধী সাজাচ্ছ? তুমি বলতে পারো? কেউ না জানলেও তুমি তো ভালোভাবেই জানো যে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। সেই অধিকারকে একটিবার কি শুধু তুমি আমার কাছে আসতে পারো না বকুল? একটিবার। সব অধিকার যে আজ আমার হারিয়ে গেছে গো বাবু, তোমার ভাগ্যের বিড়ম্বনায়। তোমার যে বকুলকে তুমি চিনতে, সেই বকুল যে আজ তোমার কাছে একটা বিনে মাইনের চাকরানি। বকুল, তাই তো শত ইচ্ছা থাকলেও আজ যে আমি নিরুপায়। এই মিথ্যে সম্পর্ককে আজ আমি ভেঙে চুরমার করে দেব। তাই আর আমি সবার সামনে গিয়ে চিৎকার করে বলবো, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। না বাবু, না, আমি তোমার কাছে হাত জোড় করছি। কেন? না বকুল, না। এত বড় ভুল কাজ তুমি করো না বাবু। ওরা জানতে পারলে আমাকে যে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তাই বলে সারাটা জীবন তুমি? না না বকুল, না, তোমাকে আমি সারাটা জীবন চোখের জল ফেলতে দেব না বকুল। বকুল নাইবা পেল তার দেবতার চরণ, তবু তো ওই বকুল ফুটেছিল। ভাগ্য যদি কোনোদিন সহায় হয়, তাহলে এই বকুল নিশ্চয়ই একদিন তার দেবতার চরণে ঠাঁই পাবে, তার দেবতার চরণে ঠাঁই পাবে। এই সান্ত্বনার ফুলের দিয়ে আমার বেদনার ক্ষত বিক্ষতগুলোকে তুমি আর ভেঙে দিও না বকুল। আমি যে বড় অসহায় বকুল। তাই তো এই হৃদয়ের মাঝে শুধু তোমাকেই কাছে পেতে চাইছি। আমার এই হৃদয়টা দাও দাও করে চলে যাচ্ছে কেবলমাত্র তোমাকে আমার কাছে পাওয়ার জন্য। বকুল, এসো বকুল, তুমি আমার কাছে একটিবার ধরা দাও বকুল, একটিবার শুধু তুমি আমার কাছে ধরা দাও। আমি আর সহ্য করতে পারছি না বকুল। আমার সংযমের দুয়ারগুলো একটু একটু করে উন্মুক্ত হচ্ছে কেন? দ্বিধা সংকোচের মাঝখানে কিসের হাত জানি নিজেকে হারিয়ে ফেলার উদ্যম ইচ্ছা। না না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। বকুল, বকুল, আমি পারলাম না। বকুল, তোমার বকুল মরে গেছে। তুমি তোমার যে বকুলকে চিনতে, সেই বকুল তোমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছে। সে বকুল চিরতরে তোমার জীবন থেকে মরে গেছে। আজ যে নতুন করে বকুল জেগে উঠেছে, সে বকুল শুধু তোমার কাছে আজ একটা বিনে মাইনের চাকরানি, চাকরানি, চাকরানি। তুমি এত নিষ্ঠুর বকুল। তাই তো এই অবাগা ধ্রুবর বুক ফাটা হাহাকার তোমার এই কঠোর হৃদয় স্পর্শ করবে না। কিন্তু আমার সুখের জন্য তুমি যা করেছো, আর তোমার সুখের জন্য আমি তোমার থেকে অনেক অনেক বেশি করব বকুল। আমি বুঝিয়ে দেব যে তুমি আমাকে যেমন ভালোবাসো, তার থেকেও আমি অনেক অনেক গুণ তোমাকে বেশি ভালোবাসি। কত ভালোবাসি আমি কি করে বোঝাবো,
কতটা আপন তুমি কিভাবে জানাবো। কত ভালোবাসি আমি কিভাবে বোঝাবো, কতটা আপন তুমি কিভাবে জানাবো। জানি না নিজে জানি না, শুধু জানি তুমি ছাড়া আমি যে আমাকে ভাবতে পারি না। কত ভালোবাসি আমি কি করে বোঝাব, কতটা আপন তুমি কিভাবে জানাবো। জানি না নিজে জানি না, শুধু জানি তুমি ছাড়া আমি যে আমাকে ভাবতে পারি না। কত ভালোবাসি আমি কিভাবে বোঝাবো, কতটা আপন তুমি কিভাবে। বকুল